Hello learners, welcome back to Learn English with Shumel. Today we are going to learn how to introduce yourself in English. ইংরেজিতে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন আজকের এই ক্লাসে আমরা তাই শিখব। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজিতে নিজেকে উপস্থাপন করার জন্য যে সমস্ত স্বকীয় সেন্টেন্স প্যাটার্নগুলো আমরা ব্যবহার করব এগুলো সম্বন্ধে শিখব এবং ওই সমস্ত স্বকীয় সেন্টেন্স প্যাটার্নগুলো কিভাবে অন্যান্য যে কোনো ক্যান্ডিডেট থেকে আপনাকে ভিন্ন পরিসরে নিয়ে যাবে এবং আপনার উপস্থাপনাকে একটা ইউনিক পর্যায়ে নিয়ে যাবে এই বিষয়টা আমরা শিখব। সো whenever you are going to introduce yourself before the audience, যখন আপনি কোনো সবার সম্মুখে নিজেকে উপস্থাপন করতে যাবেন তখন আপনার আলোচনার প্রথম পর্যায়ে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এটা হচ্ছে যে গ্রিটিংস। তো গ্রিটিংসটা মূলত দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে ফর্মাল গ্রিটিংস আর একটা হচ্ছে ইনফর্মাল গ্রিটিংস। তো ফর্মাল এবং ইনফর্মাল গ্রিটিংসের মূল বেসিক যে ডিফারেন্স এটা হচ্ছে ফর্মাল গ্রিটিংসগুলো আমরা সচরাচর যখন অপরিচিত কোনো ব্যক্তি কিংবা কোনো একটা ফর্মাল পর্যায়ে যখন আমরা কোনো কিছু উপস্থাপন করতে যাব তখন আমরা ফর্মাল গ্রিটিংসগুলো ব্যবহার করব। আর অপরদিকে ইনফর্মাল গ্রিটিংস হলো সাধারণত বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনের সামনে আমরা যখন নিজেকে উপস্থাপন করব তখন আমরা ইনফর্মাল গ্রিটিংসগুলোই ব্যবহার করব। তো ফর্মাল এবং ইনফর্মাল গ্রিটিংসের মধ্যে বেসিক যে ডিফারেন্স আশা করি আপনারা বুঝেছেন। আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সচরাচর আমরা যখন কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করি তখন আমরা কিন্তু ফর্মাল গ্রিটিংস দিয়ে শুরু করব, কারণ এটা হচ্ছে একটা ফর্মাল পর্যায়ে এবং ওই পর্যায়ে যখন আমরা ইংরেজিতে নিজেকে উপস্থাপন করব আমাদের কথাবার্তাও ইংরেজিতে ফর্মাল ওয়েতে হবে। সেই জন্য ফর্মাল ওয়েতে কীভাবে হবে সেই জন্য ফর্মাল গ্রিটিংসের প্রথম বিষয়গুলো আমরা একটু উপস্থাপন করি। দেখেন, ফর্মাল গ্রিটিংস শুরু হবে কিন্তু হ্যালো দিয়ে, গুড মর্নিং, গুড আফটারনুন কিংবা গুড ইভিনিং এই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি কখনোই গুড নাইট এই শব্দটা ফর্মাল গ্রিটিংসে ইন্ট্রোডিউস করতে পারবেন না, কারণ গুড নাইট হচ্ছে যে সাধারণত একটা লিভিং ওয়ার্ড। এই মানে কি গ্রিটিংটা আপনি কখনো কোনো একটা উপস্থাপনার প্রথমেই ব্যবহার করতে পারবেন না। আপনি যখন কোনো উপস্থাপনা শেষ করতে যাবেন তখন গুড নাইট ব্যবহার করতে পারবেন। ইনফর্মাল গ্রিটিংটা কি? ইনফর্মাল গ্রিটিংটা আমি আগেই বলেছি, এটা শুরু হবে সাধারণত, এটা তো মূলত বন্ধু বান্ধব বা পরিচিত আত্মীয় স্বজনের সামনেই এটা উপস্থাপিত হবে। এটা শুরু হতে পারে হেই, হোয়াটসঅ্যাপ, হাই, ইউ অর হোয়াটস গুড, এগুলো দিয়ে ইনফর্মাল গ্রিটিংগুলো শুরু হতে পারে। সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে দ্বিতীয় যেই সেন্টেন্সটি আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে ইউ হ্যাভ টু ডিসক্লোজ ইউর নেম, অর্থাৎ আপনি আপনার নিজের নামটা উপস্থাপন করবেন। এক্ষেত্রে নাম উপস্থাপন করার জন্য তিনটি সেন্টেন্স প্যাটার্ন আমি এখানে সাজেস্ট করেছি। সেন্টেন্স প্যাটার্নগুলো হলো, প্রথমটা হচ্ছে আই অ্যাপোস্ট্রফি এম অথবা আই এম লিখে নিজের নামটা লিখবেন, অর্থাৎ আম সোমেল অর আই এম সোমেল, অথবা হতে পারে মাই নেম ইজ সোমেল, অথবা হতে পারে মাই নেম অ্যাপোস্ট্রফি এস সোমেল। এখানে অ্যাপোস্ট্রফি হচ্ছে ইজের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ মাই নেম ইজ সোমেল অথবা মাই নেম সোমেল, অথবা আপনি ব্যবহার করতে পারেন দিস ইজ সোমেল। সাধারণত আমরা যখন ফোন কনভারসেশনে যুক্ত থাকি তখন আমরা দিস ইজ দিয়ে আমাদের নিজের নামটা উপস্থাপন করি। সাধারণত যখন আমরা অনেক বেশি অডিয়েন্সের সামনে নিজেকে উপস্থাপন করতে যাব তখন আমরা লিখব আম সোমেল অর আই এম দিয়ে নিজের নামটা লিখবেন, অথবা মাই নেম ইজ দিয়ে নিজের নামটা লিখবেন, অথবা মাই নেমস দিয়ে নিজের নামটা লিখবেন। এটাই অনেক বেশি ফর্মাল। এবং সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করব এই সেন্টেন্সগুলো মূলত আমাদের জন্মস্থান এবং বর্তমানে আমাদের অবস্থানকে নিশ্চিত করবে। তো দেখা যাক, যখন আমরা কোনো লোকেশানকে এনশিওর করব, যখন আমি বলবো আম ফ্রম চিটাগং, অর্থাৎ আমি চিটাগং থেকে এসেছি, দ্যাট মিনস আমি আমার জন্মস্থানকে এখানে ইন্ট্রোডিউস করাচ্ছি। আবার হতে পারে আম ইংলিশ, অথবা আম ব্রিটিশ, আর আমি বলতে পারি আম বাঙালি আর বাংলাদেশি। তো এটা সাধারণত জাতীয়তা, অথবা যখন আমরা প্রকাশ করব জাতীয়তা, যখন আমি প্রকাশ করব তখন আই এর পর অ্যাপোস্ট্রফি এম হবে, অথবা আই এমও লিখতে পারি, আমও হতে পারে অথবা আই এমও হতে পারে। এটা মূলত জাতীয়তা প্রকাশ করার জন্য ব্যবহৃত হবে। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু আমের পর কোনো ফর্ম হবে না, এটা জাস্ট একটা আই এম লিখে জাস্ট আমি জাতীয়তাটা লিখব, এখানে কোনো ধরনের প্রিপোজিশনে বসবে না। পরবর্তীতে আমি লিখতে পারি আম ফ্রম ঢাকা, আম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। সাধারণত আম ফ্রম বিষয়টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যখন আপনার অবস্থানটা বর্তমানে আপনি যেখানে আছেন এখান থেকে অনেক দূরে। মনে করেন আপনি চট্টগ্রামে এসে কোনো ইন্টারভিউ ফেস করতেছেন, কিন্তু আপনি আসছেন রাঙামাটি থেকে অথবা আপনি আসছেন ঢাকা থেকে, তখন সাধারণত আম ফ্রম মানে কি ফ্রম
প্রিপোজিশনটা বেশি ব্যবহৃত হয়। ফ্রমটা সাধারণত ট্রাভেল ডিস্টেন্সটাকেই মূলত এখানে ইন্ট্রোডিউস করাই। তো পরবর্তীতে আমরা আরও বলতে পারি আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন ইংল্যান্ড, অর্থাৎ আমার জন্মস্থান এবং আমার বেড়ে ওঠা দুটোটাই কিন্তু ইংল্যান্ডে। তখন আমি বলতে পারি আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন ইংল্যান্ড। এখন এটা যদি ডিফারেন্ট দুইটা জায়গা হয়, অর্থাৎ একই জায়গা না হয়, তখন আমরা বলতে পারবো আই ওয়াজ বর্ন ইন চিটাগং বাট রেজড ইন ঢাকা। আমার এই রেজড ইনটা কি মূলত গ্রিউ আপকে মূলত মানে কি অল্টারনেটিভ ওয়ার্ড হিসাবে ইন্ট্রোডিউস করাই। তো আমরা আরও বলতে পারি আই গ্রিউ আপ ইন চিটাগং বাট নাও লিভ ইন ঢাকা। আমার কিন্তু বেড়ে ওঠা হয়েছে চট্টগ্রামে, কিন্তু আমি এখন ঢাকায় থাকি। এই আমরা যখন পজিশন এবং কোম্পানি যখন আমরা এখানে নেরেট করব, তখন আমরা লিখতে পারি আই ওয়ার্ক অ্যাট অথবা ফর। অ্যাট অথবা ফরের পরে হবে কোম্পানি নেম, ইন দি পর হবে যে ডিপার্টমেন্টে আমি চাকরি করি ওই ডিপার্টমেন্টের নাম। তাহলে আমি লিখতে পারি আই ওয়ার্ক অ্যাট বেক্সিমকো ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। অথবা লিখতে পারি আম আ পজিশন অ্যাট কোম্পানি। আম আ পজিশন লিখবো, তারপর আমি কোম্পানি নেম লিখবো। তাহলে আমি লিখতে পারি আম আ সেলস এক্সিকিউটিভ অ্যাট বেক্সিমকো। অথবা এইটাকে আমি আবার অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমি এভাবে বলি আই ওয়ার্ক ইন দিয়ে জেনারেল এরিয়া, অর্থাৎ যেই জেনারেল এরিয়াতে আমি চাকরি করি, আমি লিখতে পারি আই ওয়ার্ক ইন সেলস। তাহলে আমি লিখতে পারি আই ওয়ার্ক ইন সেলস। আর কোনো স্পেসিফিক পজিশন যখন আমি তুলে ধরবো, তখন আমি লিখতে পারি আই ওয়ার্ক অ্যাজ আ ডেপুটি ম্যানেজার। আই ওয়ার্ক অ্যাজ আ ডেপুটি ম্যানেজার। এটা মূলত কোয়ালিফিকেশন যখন আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশনে তুলে ধরবো, তখন আমাদের সেন্টেন্স প্যাটার্নগুলো কীরকম হতে পারে এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করতেই যাচ্ছি। আমরা লিখতে পারি আম অ্যাবাউট টু গ্র্যাজুয়েট। যখন আমরা সচরাচর কোনো একটা ইন্টারভিউ ফেস করি এবং ওই ইন্টারভিউতে কিন্তু তখনও আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, অর্থাৎ আমার পরীক্ষা দিয়েছি কিন্তু এখন আমার রেজাল্ট পাবলিশ হয়নি, এরকম অবস্থায় যখন আমরা থাকবো, তখন আমরা লিখতে পারবো আম অ্যাবাউট টু গ্র্যাজুয়েট। অথবা আমি লিখতে পারি আম অ্যাজ সাবজেক্ট গ্র্যাজুয়েট। সাবজেক্টের নাম লিখে গ্র্যাজুয়েট লিখতে পারি। আমি লিখতে পারি আই এম আ মার্কেটিং গ্র্যাজুয়েট। অথবা আমি লিখতে পারি আই হ্যাভ আ ব্যাচেলার অফ আর্টস ডিগ্রি ইন মার্কেটিং অথবা ইন ইংলিশ, অর্থাৎ সাবজেক্টের নাম আমি এখানে ইন্ট্রোডিউস করতে পারি। এখানে আরেকটা বিষয় রয়েছে ইন এবং অনের ব্যবহার। যখন আমরা সাবজেক্টের নাম অথবা কোর্সের নাম লিখব, তখন ইন এবং অনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ইন লিখব যখন থিওরিটিক্যাল সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব তখন, আর আমরা সাধারণত অন লিখব যখন প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা লিখতে পারি এ কোর্স ইন ম্যাথস, অথবা আমরা লিখতে পারি এ কোর্স অন জুয়েলারি মেকিং, কোর্স ইন জুয়েলারি মেকিং। এই অভিজ্ঞতা আমরা কিভাবে প্রকাশ করব ইংরেজি সেন্টেন্স দিয়ে, এখানে আমরা তাই উল্লেখ করছি। তো আমি লিখতে পারি আই হ্যাভ নাম্বার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য অকুপেশন ফিল্ড। তো আমার যদি নাম্বারটা হয়, আমি যদি 13 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে আমি লিখতে পারি আই হ্যাভ 13 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দি অকুপেশনটা হয় যদি টিচিং, তাহলে আমি লিখতে পারি টিচিং ফিল্ড। তাহলে আই হ্যাভ 13 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য টিচিং ফিল্ড। পরবর্তীতে আমি আরও লিখতে পারি আই হ্যাভ নাম্বার ইয়ার্স অফ অকুপেশন দেন এক্সপিরিয়েন্স। আমি লিখতে পারি আই হ্যাভ 10 ইয়ার্স অফ সেলস এক্সপিরিয়েন্স। এইভাবে আমরা কিন্তু আমাদের ইংরেজি সেন্টেন্সগুলো প্রডিউস করতে পারি। এক্সপিরিয়েন্স রিলেটেড ইংরেজি সেন্টেন্সগুলো কিন্তু আমরা এইভাবেই প্রডিউস করতে পারি, যেগুলো ফ্যামিলি ডিটেলসগুলো উল্লেখ করবো, এবং ফ্যামিলি ডিটেলসগুলো উল্লেখ করার সময় আমরা যে সমস্ত ইউনিক সেন্টেন্স প্যাটার্নগুলো ব্যবহার করব, এই বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করতে যাচ্ছি। তো এটা হতে পারে আম ফ্রম এ ফ্যামিলি অফ নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আম ফ্রম এ ফ্যামিলি অফ 4, অর্থাৎ আমি 4 সদস্য বিশিষ্ট একটা পরিবার থেকে এসেছি। এটার পর যদি কেউ আপনার ভাই বোন নিয়ে যদি আলোচনা করে, যদি জানতে চায় হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, তখন আপনি এই সেন্টেন্স প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। সেন্টেন্স প্যাটার্নটা হলো আম ওয়ান অফ দ্য নাম্বার অফ মানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার দেন সিবলিংস। আই এম ওয়ান অফ দ্য 4 সিবলিংস। আই এম ওয়ান অফ 4 সিবলিংস। আমি 4 ভাই বোনের মধ্যে একজন। এটা হচ্ছে একটা ইউনিক সেন্টেন্স প্যাটার্ন। আর যদি আপনার যদি কোনো ভাই বোন না থাকে, তাহলে আপনি লিখতে পারেন আই এম অ্যান অনলি চাইল্ড। আই এম অ্যান অনলি চাইল্ড, অর্থাৎ আপনার কোনো ভাই বোন নেই, আপনি একা, আপনার কোনো ভাই বোন নেই। আপনার সেলফ রিপ্রেজেন্টেশনের মধ্যে যখন আপনি হবিকে ড্র করবেন, তখন আপনার আর হবিসগুলোকে এনশিওর করার জন্য যে সেন্টেন্স প্যাটার্নটা আপনি ব্যবহার করবেন, এই দুইটা ইউনিক সেন্টেন্স প্যাটার্ন আমি এখন দেখাতে যাচ্ছি। দুইটা ইউনিক সেন্টেন্স প্যাটার্নের মধ্যে একটা হলো I am a big fan of hobby. That means I am a big fan of cricket. আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। এটাকে আপনি এইভাবে ইন্ট্রোডিউস করাইতে পারেন। আরও লিখতে পারেন am a keen then noun.
এটা তখন কিন্তু নাউন হয়ে যাবে, তখন কিন্তু ক্রিকেট হবে না, ক্রিকেট প্লেয়ার। আমি লিখতে পারি আম আ কিন ক্রিকেট প্লেয়ার অথবা আম আ কিন মিউজিশিয়ান। সেলফ ইন্ট্রোডাকশান অথবা সেলফ রিপ্রেজেন্টেশনের শেষ পর্যায়ে আপনি সবার সামনে আপনার বয়সটাকে উপস্থাপন করবেন। তো বয়স উপস্থাপনের ক্ষেত্রে আপনার সেন্টেন্স প্যাটার্নটাও ইউনিক হওয়া লাগবে। আপনি যদি বলেন আমার বয়স 45 বছর, আমার বয়স 44 বছর, তো এই সেন্টেন্সগুলো হচ্ছে যে অনেকটা পুরনো সেন্টেন্স প্যাটার্ন। এগুলোর চেয়ে আপনি যদি ইউনিক কোনো সেন্টেন্স প্যাটার্ন ইউজ করেন তাহলে এটা শুনতেও ভালো লাগবে, এটা রিপ্রেজেন্টেশনটাও অনেক বেশি মনোমুগ্ধকর হবে। তো সেন্টেন্স প্যাটার্নটা কি হওয়া উচিত চলেন আমরা একটু আলোচনা করি। আম ইন মাই আর্লি মিড অর লেট ডেকেড, এরকম যদি হয় তাহলে সেন্টেন্স প্যাটার্নটা অনেক সুন্দর হয়। যদি বলি আমার বয়স 41, তাহলে আমি বলতে পারি আই এম ইন মাই আর্লি 40s, আমার বয়স 41, আই এম ইন মাই আর্লি 40s। অথবা আমি লিখতে পারি আম ইন মাই মিড 20s, দ্যাট মিনস ওর বয়স হয়তো বা 24 থেকে 27 এরকম কিছু হবে। তখন ওর বয়সটাকে ও যখন রিপ্রেজেন্ট করতে যাবে তখন এই ধরনের সেন্টেন্স প্যাটার্নটা খুব বেশি ইউনিক হবে। অথবা লিখতে পারে শি ইজ ইন হার আর্লি 10s, আর শি ইজ ইন হার আর্লি 10s, 11-12 বছরের কোনো ছেলে অথবা মেয়ে যখন এটা এভাবে রিপ্রেজেন্ট করবে তখন রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি মুগ্ধকর হয়, অর্থাৎ এটার স্টাইলটা অনেকটা ইউনিক হয়। অথবা বলতে পারেন আপনি হি ইজ ইন হিজ লেট 40s, সে তার লেট 40s অর্থাৎ 40 বছরের শেষের দিকে এইটা উপস্থাপিত হয়। তো 9টা ধাপে উপস্থাপিত সেন্টেন্স প্যাটার্নগুলোকে যখন আমরা সমন্বিত করে আমরা সেলফ রিপ্রেজেন্টেশনে যাব তখন সেলফ রিপ্রেজেন্টেশনটা কীরকম হতে পারে চলেন আমরা একটু দেখি। গুড মর্নিং, মাই নেম ইজ সোমেল, আই এম ফ্রম চিটাগং, আই ওয়ার্ক এজ অ্যান ইংলিশ টিচার ইন হায়ার সেকেন্ডারি লেভেল, আই হ্যাভ আ ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আই হ্যাভ 13 years teaching experience, I'm one of 4 siblings, I'm a big fan of cricket. সেন্টেন্স প্যাটার্নগুলোকে যদি আরও বেশি কম্বাইন করার চেষ্টা করি, যদি আমরা 2 অথবা 3টা সেন্টেন্সে পুরো রিপ্রেজেন্টেশনটা সাবমিট করতে চাই তাহলে আমাদের রিপ্রেজেন্টেশনটা কীরকম হতে পারে চলেন আমরা একটু দেখে আসি। Good morning everyone, my name is Shomel and I'm 13 years old marketing graduate from Chittagong. I now work as an CEO and I'm a big fan of cricket. এভাবে কিন্তু পুরো সেন্টেন্সটা দাঁড়ায়। তো সেন্টেন্স প্যাটার্নগুলো এভাবে সমন্বিত করে আমরা যখন রিপ্রেজেন্টেশন করব তখন আমাদের রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি শ্রুতিমধুর হবে এবং এটা অনেকের ক্ষেত্রে খুব বেশি ইউনিক হবে যা আমাদের আলোচনাকে খুব বেশি সমৃদ্ধ করবে। তো পরবর্তীতে আরও অনেক আলোচনা এবং আরও অনেক ক্লাসে সংযুক্ত থাকার জন্য আমাদের সাথেই থাকুন। ওই পর্যন্ত বিদায়।